আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। উজানের ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সকালে জেলার দুধকুমার নদীর পানি বিপদসীমার মাত্র 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া নলিন এলাকায় যমুনা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভেঙে গেছে ঢাকা তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের অর্ধেক অংশ। এতে করে সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। হুমকিতে রয়েছে ঘরবাড়ি সহ বহু স্থাপনা। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন সহ তলিয়ে যাবে গোপালপুর, ভূয়াপুর, ঘাটাইল, কালীহাতি সহ বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, জেলার সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তো নতুন করে বন্যার আশঙ্কায় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, ইতিমধ্যে দুধকুমার, ধরলা, তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল 6টায় যে পরিসংখ্যান রয়েছে আমাদের হাতে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুধকুমার নদীর পানি কিন্তু বিপদসীমার মাত্র 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কিন্তু দুধকুমার অববাহিকার যে চরাঞ্চল এবং নিম্ন এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে, কিন্তু অনেকটা পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে ভুরুঙ্গামুড়িয়া দুধকুমার নদীর অববাহিকা, সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। সেখানে কিন্তু যে আবাদ রয়েছে, পাট সহ অন্যান্য যে সবজির আবাদ রয়েছে, সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। তো এখন পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে মানুষের যোগাযোগ ব্যবস্থা, চরমতলের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। তারা ভেলা এবং নৌকাদের সাথে যোগাযোগ স্থাপন করছে। আবহাওয়া অফিসে যেটি জানিয়েছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এসব নদ-নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং একটি স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বন্যা যদি হয়েছে তাহলে এই বন্যার নিয়ন্ত্রণ করলে যথেষ্ট ত্রাণ মজুদ রেখেছে তারা। বন্যা হলে তারা কিন্তু এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া, এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ চঞ্চল। বন্যার পানি কমতেই মৌলভীবাজারে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। কৃষির পর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থায়। জেলার 7 উপজেলায় প্রায় 138 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে LGD। সড়ক জুড়ে এখন শুধুই ভাঙন আর ভোগান্তির চিত্র। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সোলাইমান কবির। বন্যার পানি নেমেছে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত, কোথাও ভেসে গেছে রাস্তার একাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্রিজ ও কালভার্ট। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জেলার মনু ও ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদরসহ 5 উপজেলা। এতে ব্যাপক ক্ষতি হয়েছে জেলার অভ্যন্তরীণ, আঞ্চলিক ও গ্রামীণ সড়কের। ফলে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত মানুষ। ডেলিভারি গাড়ি রুগী লইয়া যাওয়া যায় না, মানে এরকম সমস্যা, মানে খুব কষ্ট হয়। এই রাস্তার পরিস্থিতিটা খুব খারাপ এবং ওই যে সামনে গেলে পুরাটা রাস্তা যাওয়া যায় না, আটুইটা খাদা। ভানুগাছ থেকে পাত্রখোলা রাস্তা পর্যন্ত পুরো রাস্তা ভাঙা। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। কোনো জায়গায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এই রাস্তার মধ্যে, খানাখন্দ হয়ে এই রাস্তাটা পুরোপুরি প্রায় নষ্ট হয়ে গেছে। রুগী লইয়া যাতায়াত আমরা অনেক সমস্যা। আগে যে জায়গাতে আমরা 10 মিনিট লাগতো, এখন প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগে। জেলা LGD বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে 7 উপজেলার অন্তত 54টি সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আর্থিক ক্ষতি ধরা হয়েছে প্রায় 70 কোটি টাকা। দ্রুতই এসব ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমরা প্রতিনিয়ত আমাদের উপজেলা প্রকৌশলীগণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে ইনপুট দিলে আমরা একবার সদর দপ্তর সহ সবাই দেখতে পারে এবং আমাদের উদ্বোধন করতে আশা করা যায় এই ক্ষয়ক্ষতি দেখে আমাদেরকে বরাদ্দ প্রদান করলে আমরা এটা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে ভরা বর্ষায় সীমাহীন দুর্ভোগ পোহানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। সুলাইমান কবির, RTV।
দেশে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই, যে আছে তা প্রাইভেট। এ কারণে অ্যাম্বুলেন্স নীতিমালা দ্রুত বাস্তবায়ন ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানিয়েছে অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা। মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, নীতিমালার খসড়া হয়েছে, তবে স্টেক হোল্ডারদের সাথে বৈঠকের পরে চূড়ান্ত অনুমোদন হতে পারে। দেখুন এয়ার বাদলের রিপোর্ট। রোগী নিয়ে ছুটলেও দেশে বাস্তবে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। যা আছে তা হলো প্রাইভেট অ্যাম্বুলেন্স, অর্থাৎ সরকার অ্যাম্বুলেন্সের নামে মাইক্রোবাসের রেজিস্ট্রেশন দিয়েছেন ঠিকই, কিন্তু সেখানেই লিখে দিয়েছেন অ্যাম্বুলেন্সগুলো ভাড়ায় চলতে পারবে না। ভাড়ায় চালিত এর জায়গায় লেখা আছে নো। এ কারণেই দেশে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। অ্যাম্বুলেন্সের কাগজপত্র হালনাগাদ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত মামলা দায়ের স্থগিত রাখতে বলা হয় পুলিশ মহাপরিদর্শককে। এবছরের 20 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা 3 থেকে এ নির্দেশ দেয়া হয়। কিন্তু তারপরেও বিভিন্ন অজুহাতে অ্যাম্বুলেন্সের উপর মামলা দায়ের অব্যাহত রয়েছে। অ্যাম্বুলেন্সকে প্রাইভেট নয়, বাণিজ্যিক বাহন ঘোষণা দিয়ে নীতিমালার দাবি মালিক ও চালকদের। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি যে নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আইজিপি স্যারের নির্দেশে যাতে আমাদের রাস্তায় ট্রাফিক সার্জেন্ট পুলিশ কোনো মামলা না দেয়, তাহলে আমরা এই সেবাটা দিতে পারবো সুন্দরভাবে। যদি আমাদের প্রতিনিয়ত মামলা দেয় তাহলে তো আমরা একসময় এই সেবাটা বন্ধ করতে বাধ্য হব। অ্যাম্বুলেন্সে রেজিস্ট্রেশনে প্রাইভেট লেখা থাকতে পারবে না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমাদের একটা সমাধান করে দেব। অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বারবার যোগাযোগ করেও নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না। এতে নানাভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের নীতিমালা বাস্তবায়ন না হয়, তাহলে আমরা অ্যাম্বুলেন্স ধর্মঘটের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তাই সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আমাদের নীতিমালা বাস্তবায়ন করে দেওয়া হোক, যাতে আমরা এই সার্ভিসটিকে সচল রাখতে পারি। 4 জনের হাত থেকে আমরা রেহাই পাই, মামলার হাত থেকে আমরা রেহাই পাই। বিষয়টি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট শাখা থেকে জানানো হয়, নীতিমালার খসড়া হয়েছে। সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর নীতিমালা চূড়ান্ত হবে। তবে অ্যাম্বুলেন্সকে বাণিজ্যিক বাহন ঘোষণা দিয়ে দ্রুত নীতিমালাটি বাস্তবায়ন হবে, এমন প্রত্যাশা মালিক চালক সবার। এআর বাদল, RTV, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলো আজ। সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী আর তাদের পরিবারের সদস্যরা। গত বছরের 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 35 জন নিহত হন। তাদের মধ্যে 28 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক ও বিমানের 1 জন পাইলট। আহত 175 জনের মধ্যে শিক্ষার্থী 63 জন। আহতরা দীর্ঘ চিকিৎসা শেষে ক্লাসে ফিরলেও অধিকাংশই এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। এ ঘটনায় নিহতদের স্মরণ এবং আহত ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে 2 দিনের কর্মসূচি নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। দুর্ঘটনাস্থলটি আজ মঙ্গলবার সবার জন্য উন্মুক্ত রাখা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেছে সহপাঠীরা। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ আছে। স্টেশনে আটকা পড়েছেন হাজারো যাত্রী। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস স্টেশন ছাড়তে পারেনি। একই সঙ্গে রাজশাহীমুখী ও রাজশাহী থেকে অন্যান্য ট্রেনের চলাচলও বন্ধ আছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেসে টিটির অনিয়মের প্রতিবাদ করলে তাকে মারধর করে স্টেশনে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার বিচার এবং অভিযুক্ত টিটি সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। 2024 সালের 21 জুলাই
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাপ রাজধানী ঢাকা সহ সারা দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে। আপিল বিভাগ সরকারি চাকরির নিয়মে মেধার ভিত্তিতে 93% এবং 7% মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রাখা হয়। হাসান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলছে কারফিউ। চতুর্থ দিনের মতো 24-এর 21 জুলাইও সারা দেশ ছিল ইন্টারনেটবিহীন। এর মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজধানীসহ সারা দেশে নিহত হন অন্তত 19 জন, আহত হয় 3 শতাধিক আন্দোলনকারী, যাদের অনেকের অবস্থা ছিল সংকটাপন্ন। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর সন্ধান মেলে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের। পরবর্তী 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা, শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেওয়া, সমন্বয়কদের নিরাপত্তা এবং কারফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। জুলাই আগস্টের রক্তাক্ত গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্নে সেদিন দেশের সাহসী ছাত্র জনতা অকাতরে প্রাণ উৎসর্গ করেছিলেন। কারফিউ ভাঙার মতো দুঃসাহসিক সংগ্রাম একমাত্র তারাই করতে পারে যারা চিন্তা করে যে আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের জন্য জীবন দিতে পারি। লাইক বিপ্লবী মনা যে মানুষগুলো, সেগুলো তারা গুলি করে আমাদের দেশের মানুষগুলোকে তারা হত্যা করছে। তাহলে এখানে তো আমাদের এক দফা যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কারফিউর মধ্যে থেকেও কিন্তু পুলিশ আমাদেরকে গুলি করছে, আমরা সেই গুলির তোয়াক্কা না করে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। 21 জুলাই সারা দেশে ছিল সাধারণ ছুটি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জানান 22 জুলাই কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 21 জুলাই সন্ধ্যার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমকে নিহতের তথ্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সেদিন রাতে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসান মাহমুদ, RTV, ঢাকা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গোপালগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়ক এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটু সমান পানি। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে পৌরবাসীকে। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মিলছে না স্থায়ী সমাধান। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র গোপালগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘুল্লিবাড়ি সড়কের। শুধু ঘুল্লিবাড়ি নয়, শহরের বটতলা, পোস্ট অফিস রোড, কাঁচাবাজার, খেয়াঘাট সড়ক, লঞ্চঘাট, ইসলামপাড়া সহ অন্তত 20 থেকে 25টি গুরুত্বপূর্ণ সড়ক এখন চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট ছোট গর্ত বড় আকার ধারণ করেছে। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ঢেকে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও বছরের পর বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। বৃষ্টি আসলে তো ঘরেতে বড় হয়ে যায় না, রাস্তায় ওঠা যায় না। যারা পায়ে হেঁটে চলে তাদেরও অসুবিধা হচ্ছে, যারা গাড়িতে যায় তারাও চলাচল করতে পারতেছে না। রাস্তা তো সব জায়গায় ভাঙ্গাচুরা রাস্তা, গাড়ি চালাতে পারি না, কষ্ট হয়ে যায়। এ চাকা বিহায়, ও চাকা বিহায়। এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, যার কারণে এই রাস্তা সংস্কার করার পরে কিছুদিনের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। পৌরসভা তো ট্যাক্স নিচ্ছে, পৌরসভা পানির বিল নিচ্ছে, পৌরসভা সবকিছু দিচ্ছে। রাস্তার ড্রেন তো 2টা বাজেট হয়েছে, ড্রেন হয়ে গেছে রাস্তায় 6 বছর হয় না, পানি বাদিয়ে থাকে। আমাকে এলাকা কোনো পানি সরার কোনো রাস্তাও নাই।
এদিকে দ্রুত সংস্কার কাজ শুরুর পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস এ কর্মকর্তার। আমরা বর্তমান অর্থ বছরে এই পৌরসভার যতগুলো রাস্তা রয়েছে যাতায়াত অনুপযোগী সবগুলোকেই আমরা অন্তর্ভুক্ত করেছি এবং আশা করছি অচিরেই এই রাস্তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। সাময়িক সংস্কার নয়, পরিকল্পিত সড়ক উন্নয়ন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন গোপালগঞ্জবাসী। আবরার মাহি, টিভি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝালকাঠি পৌরসভার 11টি গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরসভার প্রায় লক্ষাধিক মানুষ। দ্রুত জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 150 বছরে প্রাচীনতম প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার এই চিত্র। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় পিচ ও সুরকি উঠে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। পানি জমে সড়কগুলো চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। রিক্সা, অটোরিক্সা সহ অন্যান্য যানবাহন হেলেদুলে চলায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নিয়মিত পৌর কর পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ তাদের। অন্যদিকে সংস্কারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন অনেক বাসিন্দা। ভাঙ্গাচুরা রাস্তা জম্মের পেছনদার লইলে পড়িয়ে যায়, যাত্রী লইয়ে যাইতে বাচ্চাদের নিয়ে স্কুলে আসতে খুবই কষ্ট হয়। বর্ষাকাল অনেকখানি জুতা টুতা পোশাক আশাক ভিজে যায়, অনেক কষ্ট হয়। দুর্ভোগের কোনো শেষ নেই। পেছনদার লইয়া রিক্সা লইয়া পানিতে পড়িয়ে যায়, তাই নিয়ে একটু জুড়াইতে হয়। রাস্তা খালি করেন আপনারা হারেন না। তবে সমস্যার কথা স্বীকার করে ঝালকাঠি পৌরসভার প্রশাসক জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে নতুন রাস্তা তৈরির আর্থিক সক্ষমতা নেই। মূলত বৈদেশিক অর্থায়নে প্রকল্পের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। রাস্তাগুলোর কাজ শুরু করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এগুলো প্রকল্পে দেয়া এবং এটা বিদেশি অর্থায়নে হচ্ছে, কারণ এগুলো বড় রাস্তা এবং অনেক আর্থিক সংশ্লেষ। তো আমরা আমাদের পার্ট থেকে 1 বছর আগেই যাবতীয় কাগজ এস্টিমেট করে আমরা পাঠিয়েছি। এটা কয়েকটা স্তরে এটা যাচাই হয় এবং সর্বশেষ এডিবি যে আছে মেনিলা ভিত্তিক, তারা এটা যাচাই করে। কবে নাগাদ সড়ক সংস্কারের কাজ শুরু হবে তা এখনও অনিশ্চিত। তবে দ্রুত এই জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ঝালকাঠি পৌরবাসীর। লিওন আজাদ, টিভি। সাতক্ষীরার কালীগঞ্জে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যার পর আলমারির ড্রয়ারে মরদেহ লুকিয়ে রাখার অভিযোগে গণপিটুনিতে সুমাইয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত 8টার দিকে উপজেলার কাজলা কাশিবাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার স্কুল ছুটির পরও বাড়ি না ফেরায় ফারজানা নামে ওই শিক্ষার্থীর স্বজনরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উদ্ধার অভিযান শুরুর এক পর্যায়ে সুমাইয়া বসতঘরের আলমারির ড্রয়ার থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই সন্দেহভাজন সুমাইয়ার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ। রাজধানীর মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক নিয়াজ আহমেদের বড় মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম বালুবাড়ি মানিকদি এলাকার নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ পল্লবী থানায় নেওয়া হয়। পরিবারের দাবি, সোমবার রাত আনুমানিক 9টার দিকে তিনি আত্মহত্যা করেন। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানায় পুলিশ। গাজীপুরে একাধিক মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের এক সদস্য পালিয়ে গেছে। সোমবার এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ডাকাত সদস্য হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুলাল মণ্ডলের ছেলে সম্রাট। তিনি গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকার বসবাস করতেন। গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, একটি ডাকাতি মামলায় সম্রাটকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়। এক পর্যায়ে আদালত চত্বর থেকে সম্রাট দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। টাঙ্গাইল সদরে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও ব্রিজ কালভার্টের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন উপকরণের পরিবর্তে পুরাতন ব্লক ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তবে এলজিডি জানিয়েছে, অনিয়মের সত্যতা পেলে কোনো বিল পরিশোধ করা হবে না।
টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন লিওন আজাদ। টাঙ্গাইল সদর উপজেলার যমুনা চরাঞ্চল থেকে জেলা শহরের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শিবপুর ওমরপুর সড়ক। যোগাযোগের সুবিধার্থে 13 ফুট প্রশস্ত সড়কটি 16 ফুটে উন্নীত করার কাজ চলছে। একই সঙ্গে চলছে সড়কের 8টি ব্রিজ ও কালভার্টের অ্যাপ্রোচ ব্লক বসানোর কাজ। 4 কোটি টাকার এই প্রকল্পে শুরু থেকেই দেখা দিয়েছে নানা অনিয়ম। স্থানীয়দের অভিযোগ, নতুন উপকরণ ব্যবহারের কথা থাকলেও ঠিকাদার ব্যবহার করছেন পুরাতন ও নিম্নমানের ইট। এমনকি এক ব্রিজের ফেলে দেওয়া পুরাতন ব্লক খুলে এনে লাগানো হচ্ছে অন্য ব্রিজে। ফলে নবনির্মিত সড়ক ও ব্রিজ কালভার্টের স্থায়িত্ব নিয়ে চরম শঙ্কায় পড়েছেন এলাকাবাসী। রাস্তা যেভাবে কাজ করা দরকার 1.5 ফিট 3 ফিট করে খোদার কথা, কিন্তু সে জায়গা 1 ফিটও খোদে না। মেয়াবে ঠিক নাই, এক সাইডে মনে হয় খুঁজছে, আর এক সাইডে খুদে নাই। কিন্তু যাই কিছু দিক এটা থাকবো না, এক কথা মনে করেন যখন পানিটা চোষ পড়বো এদিকে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এলজিইডি। আমরা ওখানে যাই দেখতে পারি যে ও নিচের অংশে কিছু ভাঙ্গা ব্লক ব্যবহার করতেছিল। তা আমরা ওটা এখানে রিমুভের জন্য তাকে চিঠিও দিয়ে আসছি এবং ঠিকাদারকে বলছি যে এটা তাড়াতাড়ি সরায় তুমি ভালো ব্লকগুলো লাগাও। ওনার এই কাজের আমরা ওই ব্লকের বিল এখনো আমরা সাবমিট করি নাই, উনি এটা আমরা ওনাকে দিয়ে করাই নেব ইনশাআল্লাহ। 4 কোটি টাকার এই প্রকল্পের সুফল পেতে এবং দীর্ঘমেয়াদী ভোগান্তি এড়াতে এলজিইডির কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা। লিওন আজাদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিদেশে অধিক সংখ্যক জনশক্তি পাঠানোর উদ্যোগ জোরদার করেছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষার পাঠ্যক্রমে বহুভাষা শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বৈদেশিক কর্মসংস্থান বাড়বে, রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 10ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান। হরমুজ প্রণালীতে 2 তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সেনা সদস্যদের মৃত্যুর বড় মূল্য দিতে হবে ইরানকে। বিস্তারিত জানাচ্ছেন আজহার স্বপ্নিল। এভাবেই ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, চাবাহার ও কিশ দ্বীপে একাধিক বিকট বিস্ফোরণ ঘটে। জবাবে থেমে নেই ইরানও। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও সেন্ট্রাল রাডার সিস্টেমে আঘাত হেনেছে IRGC। বাহরাইনেও মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরানি বাহিনী। এদিকে মার্কিন সেনা নিহতের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেনাদের রক্তের জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। এদিকে পেন্টাগন জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছেন। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়েছে। সেখানে 2টি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন আগ্রাসন না থামলে এই পথ দিয়ে কোনো তেল রপ্তানি করতে দেয়া হবে না। তবে বাণিজ্যিক জাহাজে হামলার কারণ হিসেবে ইরানের আগ্রাসনকেই উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, আলোচনার পথ খোলা থাকলেও ইরানের আচরণ পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্রের অবস্থানও বদলাবে না। তারা জাহাজে হামলা চালিয়েছে, তাই তাদের আচরণে বদল আনতে হবে। আন্তর্জাতিক সমুদ্র পথে জাহাজ চলাচল নিরাপদ রাখা শুধু আমেরিকার একার দায়িত্ব হতে পারে না। এই পথ মুক্ত রাখতে বিশ্বের অন্যান্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। এছাড়া আকাশপথে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে কুয়েত ও জর্ডান। ইয়েমেনে হুতি বিদ্রোহীরাও এবার সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে অবরোধের ঘোষণা দিয়েছে। চুক্তি ভঙ্গের অভিযোগ আর পাল্টাপাল্টি হামলায় থামছে না যুদ্ধ। কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ায় পুরো অঞ্চল এখন বড় সামরিক সংকটের দিকে যাচ্ছে। আজহার স্বপ্নিল, RTV। আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 20 জন নিহত হয়েছেন। তালেবান সরকারের তথ্য অনুযায়ী শতাধিক মানুষ এখনও নিখোঁজ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন। নিখোঁজদের মধ্যে শহরের মেয়রও রয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি। বন্যায় বহু ঘরবাড়ি, দোকানপাট ও সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে। তালেবান সরকার সতর্ক করেছে, আগামী বুধবার পর্যন্ত দেশে আরও 10টি প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা আফগানিস্তানে চলতি বছর এটি দ্বিতীয় বড় বন্যা। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।